হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি নবম শ্রেণীর বায়োলজি বইয়ের প্রথম অধ্যায় জীবন পার্ট। এই চ্যাপ্টারের সবগুলো পর্ব আমরা শেষ করে ফেলেছি। পুরো থিওরি পার্ট, এমসিকিউ সব শেষ করে ফেলেছি। এখন বাকি আছে শুধুমাত্র আমাদের সৃজনশীল। অনেকে করবে কি, এই ক্লাসটা করবে না, সৃজনশীল পার্টটুকু করবে না, শুধুমাত্র বইয়ের থেকে রিডিং করে রেখে দেবে। ভাই, তোমার পরীক্ষার হলে কোশ্চেন আসবে সৃজনশীল আকারে। তুমি যদি সৃজনশীল প্র্যাকটিস না করো বই পড়ে, তখন কোনো বেনিফিট কিন্তু পাবা না। পরীক্ষা হলে লেখা খুবই টাফ হয়ে যাবে। এই কারণে যত গাইডে অনেক সৃজনশীল আছে, শুধুমাত্র এরকম বিগত সালে আসছে রাজশাহী বোর্ড 2025, 22, 23, 18, 19 এভাবে সবগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? আর পরীক্ষার আগে সব সলভ করার দরকার নাই। পরীক্ষার আগে এখানে শুধুমাত্র 60টা সৃজনশীল দেওয়া আছে এই চ্যাপ্টারের জন্য। এই 60টা সৃজনশীল সলভ করে ফেলবা, ঠিক আছে? পরীক্ষার জন্য শুধুমাত্র এই 60টা সৃজনশীল সলভ করে ফেলবা। এই 60টা সৃজনশীল হচ্ছে সাজেশন। আচ্ছা, এখন সৃজনশীল সলভ করতে হলে তোমার বইয়ের ভিতরে যে চিত্রগুলো দেওয়া ছিল না, এই যে এই টাইপের চিত্র দেওয়া ছিল, এই চিত্রগুলো তোমার পড়া লাগবে বইয়ের ভিতরে। সৃজনশীল মূলত কয়টা জায়গা থেকে আসছে জানো? সৃজনশীল মূলত আসতেছে হচ্ছে দুইটা জায়গা থেকে। এক নাম্বার হচ্ছে এই জিনিসটা, এই মনেরা, প্রোটিস্টা, ফানজাই, তারপর হচ্ছে প্লান্টি, অ্যানিমেলিয়া, এগুলোর মধ্যে থেকে আসতেছে। আচ্ছা, আসতেছে কিভাবে? দিবে হচ্ছে মনেরা দিবে আর প্রোটিস্টা দিবে, দিয়ে বলবে এই দুইটার ভিতরে উন্নত কারা, বৈশিষ্ট্য লেখো, বা তোমার যুক্তি লেখো। তখন তোমার লেখা লাগবে। এই শখটা যারা মনে রাখতে পারবে তাদের সৃজনশীল নিয়ে এত প্যারা খাওয়া লাগবে না। আচ্ছা, এখন চিত্রগুলো একটু মনে রাখা লাগবে। আমাদের বইয়ের ভিতরে যে কয়েকটা চিত্র আছে সবগুলো চিত্র মনে রাখা লাগবে। এখন বইয়ের ভিতরে চিত্র কিন্তু খুবই কম আছে। দেখো, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে জীবাশ্মবিদ্যার। আচ্ছা, এইখানে ভালো মতো বোঝা যাচ্ছে না, তোমাদের বইয়ে ভালো বোঝা যাবে, ঠিক আছে? তোমাদের বইয়ে ভালো বোঝা যাবে। সবাই বই সামনে নিয়ে বসো, আর বইয়ে এই যেভাবে লিখে নাও কোনটা কি। জীবাশ্মবিদ্যা আমরা পড়ছি। এটা কি? কীটতত্ত্ব, মাকড়সা দেখতে পাইতেছি আমরা। আচ্ছা, এইটা কি? গাছপালা দেখতে পাইতেছি, তার মানে বন বিভাগের পিকচার। এটা জাস্ট পিকচারগুলোর নামটা একটুখানি তুমি জেনে নাও। এটা কি? মাছ ধরতেছে, মৎস্য বিভাগ। আচ্ছা, এইটা হচ্ছে হিস্টোলজিক্যাল পিকচার, ঠিক আছে? একদম এটা তুমি নর্মালি দেখতে পাবা না, এটা মাইক্রোস্কোপের নিচে দেখা লাগবে। এটা হচ্ছে হিস্টোলজিক্যাল পিকচার। আর এটা কি? ধান লাগাচ্ছে, তার মানে কৃষিকাজ। সিম্পল। এরপরে পিকচারগুলোতে আমরা যাই। হ্যাঁ, এইখানে এইটা কিসের পিকচার? তুমি সৃজনশীল সলভ করতে যাবা, এই পিকচারটা বারবার আসবে। এটা কিসের পিকচার? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই যে লেখা আছে ব্যাকটেরিয়া। কিসের পিকচার? ব্যাকটেরিয়ার পিকচার। আর এইটা কিসের পিকচার? এইটা হচ্ছে নস্টক, নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? মনে রাখা লাগবে, নীলাভ সবুজ শৈবাল বা নস্টক যখনই এই পিকচার দিবে তখনই এইটা। এখন তোমাকে আমি যদি বলি জাস্ট এই পিকচার আর এই পিকচার দিয়ে দিলাম, দিয়ে বললাম এরা কোন রাজ্যের প্রাণী, তুমি বলতে পারবো না এরা মনের রাজ্যের প্রাণী? পারবা, ঠিক আছে? এইটা আর এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা পিকচার অনেকবার আসছে। আমি এখন সৃজনশীল যখন সলভ করে দিয়ে যাবো তখন দেখতে পাবা, ঠিক আছে? এরপরে এটা কিসের পিকচার? এইটা হচ্ছে অ্যামিবার পিকচার, অ্যামিবা। আর এইটা হচ্ছে ডায়াটম বা এককোষী শৈবাল, ঠিক আছে? ভুল করা যাবে না। এগুলো কোন রাজ্যের? প্রোটিস্টা রাজ্যের। প্রোটিস্টা রাজ্যের, ঠিক আছে? এগুলো মনে রাখা লাগবে কিন্তু। এরপরে আসো, এখানে দুইটা পিকচার দেওয়া আছে। এটা মাশরুম, এই যে মাশরুম কোন রাজ্যের অন্তর্গত? মাশরুম হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্গত। আর এগুলো কি? এগুলো হচ্ছে পেনিসিলিয়াম। এটাও কিন্তু দেওয়া আছে, সৃজনশীল সলভ করতে গেলে এটাও পাবা। পেনিসিলিয়াম আর মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। ভালো মতো মুখস্থ করে নেওয়া লাগবে কিন্তু, ঠিক আছে? এরপরে কাঁঠাল গাছ যদি দেওয়া থাকে বা অন্য যে কোনো সিঙ্গেল গাছ যদি দেওয়া থাকে, তার মানে কি? প্লান্টি রাজ্যের অন্তর্গত। এরপরে কি? যদি তোমার কাছে টাইগার বা মানুষের ছবি দেওয়া থাকে, সেক্ষেত্রে কোন রাজ্যের অন্তর্গত? অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। যে কোনো প্রাণী বা মানুষের ছবি যদি দেওয়া থাকে, অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। আর কোনো পিকচারই নাই। আচ্ছা, আমরা কি পড়ছি? রাজ্য পড়ছি কয়টা? আমি একটু ওই জায়গায় যাই কই দাঁড়াও। আচ্ছা,
তোমাকে আমি যদি কোশ্চেন করি, আচ্ছা এখানে মনেরা আছে, এখানে ফানজাই আছে, এই মনেরা আর ফানজাইয়ের মধ্যে কোনটা সবচেয়ে বেশি উন্নত? এই মনেরা আর ফানজাইয়ের মধ্যে কোনটা সবচেয়ে বেশি উন্নত? তুমি কি অ্যান্সার দিবা? ফানজাই। বুঝতে পারো নাই? আমি আবার বলতেছি, ধরো এখানে প্রোটিস্টা দিলাম, আমি তোমাকে বললাম এই প্রোটিস্টা আর এই ফানজাইয়ের মধ্যে কোনটা বেশি উন্নত? ফানজাই। তোমাকে আমি কোশ্চেন করলাম যে ভাই এই ফানজাই আর এই অ্যানিমেলিয়া এর মধ্যে কোনটা বেশি উন্নত? তুমি কি বলবা? অ্যানিমেলিয়া। কেন সব সময় এই নিচের গুলো হইতেছে? সবসময় মনে রাখবা, এই উপর থেকে যতই নিচে যাবে, উপর থেকে যতই নিচে যাবে তত কি হবে? উন্নত হইতে থাকবে, ঠিক আছে? তত উন্নত হইতে থাকবে, উপর থেকে যত নিচে যাবে তত উন্নত হইতে থাকবে। উন্নত, 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 ঠিক আছে? তার মানে মনেরা যদি তোমাকে আমি দিই আর যদি তোমাকে আমি দিই প্লান্টি, কোনটা বেশি উন্নত? প্লান্টি বেশি উন্নত। এরপরে আমি তোমাকে যদি দিই যে হচ্ছে প্রোটিস্টা আর তোমাকে আমি দিলাম হচ্ছে অ্যানিমেলিয়া, কোনটা বেশি উন্নত? অ্যানিমেলিয়া, ঠিক আছে? এই জিনিসটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এখন চলো শেষ, সৃজনশীল সলভ করার ক্ষেত্রে তাহলে কি কি জানা লাগবে? ওই পিকচারগুলো জানা লাগবে, আর এই যে ছকটা আমি দাগায় দিছি, লিখে দিছিলাম, যে ছকটা আমি লিখে দিছিলাম এই ছকটা, এই দুইটা জিনিস লাগবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? সৃজনশীলের জন্য আর বাকি ওই নামকরণটা একটুখানি লাগতে পারে, তেমন একটা লাগবে না। আচ্ছা এখন চলো আমরা সৃজনশীলে চলে যাই। দেখো একটু বড় করি। দেখো প্রথম কোশ্চেন, দেখো কিসের পিকচার দেওয়া আছে বলো? কিসের পিকচার? ব্যাকটেরিয়ার পিকচার না? মনেরা রাজ্যের অন্তর্গত। এটা কিসের পিকচার? অ্যামিবার পিকচার। প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। ধরা শেষ। সৃজনশীল ধরতে জাস্ট এতটুকু কষ্ট করা লাগবে প্রথম চ্যাপ্টারের জন্য। দোয়েলের বৈজ্ঞানিক নাম কি? কপসিকাস সেলুলারিস। কপসিকাস সেলুলারিস, মনে আছে? কপসিকাস সেলুলারিস, ঠিক আছে? আচ্ছা, কোষবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্গত? কোষবিদ্যা জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্গত? জীববিজ্ঞানের শাখা ছিল কয়টা মনে আছে? একটা ছিল ভৌত আর একটা ছিল ফলিত। এখন কোষবিদ্যা কোন শাখার অন্তর্ভুক্ত? কোষবিদ্যা হচ্ছে ভৌত শাখার অন্তর্ভুক্ত। আমি বলছিলাম যে কোনো এক পাশেরটা মুখস্থ রাখবা, হয় ভৌত আর নাহলে ফলিত। বুঝতে পারতেছো আমি কি বলতেছি? যারা ক্লাসগুলো করার সাথে সাথে পড়ে ফেলছো তাদের জন্য বোঝাটা ইজি হইতেছে, কিন্তু যারা শুধুমাত্র ক্লাস করে বই দাগা দাগা রেখে দিছে, পরে আর পড়ে নাই, নিজে রিডিং পড়ে নাই বা নিজে মুখস্থ করে নাই, তাদের জন্য এই ক্লাসটা আবার কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কোষবিদ্যাকে কেন কোষবিদ্যা কোন জীববিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত? ভৌত শাখার অন্তর্ভুক্ত। এখন কি কারণে ভৌত শাখার অন্তর্ভুক্ত? তুমি তো জানোই, তোমাকে আমি একটা লাইন মনে রাখতে বলছিলাম, একটা লাইন। ভৌত, ভৌত শাখা মানেই সেখানে কি তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? তত্ত্বীয়, এই লাইনটা মুখস্থ রাখতে বলছিলাম। আর যেটা হচ্ছে ফলিত, ফলিত, ফলিততে তোমার হচ্ছে প্রয়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, প্রয়োগিক। এই দুইটা কথা শুধুমাত্র মনে রাখবা, এই দুইটা কথা শুধুমাত্র মনে রাখবা। তুমি এখানে অ্যান্সারটা কিভাবে লিখবা সুন্দর করে গোছায় আমি সেটা বলি। প্রথমে লিখবা কোষবিদ্যা জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্গত। এখন ভৌত শাখা বলতে কি বোঝায় সেটা তো লেখা লাগবে। জীববিজ্ঞানের ভৌত শাখায় শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, জীবন সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয়গুলো এ শাখার আলোচ্য বিষয় নয়। শেষ। এখন কোষবিদ্যার শাখায় কি করা হয়? জীবের দেহের গঠন, কোষের গঠন। কোষবিদ্যা কি? কোষের গঠন, সাইটোলজি ছিল। তাহলে জীবের দেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ এ শাখার বিষয়গুলো তত্ত্বীয় বিষয়। এই যে কোষের গঠন, কার্যাবলী, বিভাজন, এগুলো হচ্ছে সব তত্ত্বীয় বিষয়, ঠিক আছে? তাই কোষবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়। তোমার এইখানে তুমি, আমি আবার গোছায় বলি, সেক্ষেত্রে তোমার বুঝতে ইজি হবে। তুমি কি করবা? লিখবা কোষবিদ্যা জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত। জীববিজ্ঞানের ভৌত শাখা বলতে ওই শাখাকে বোঝে যেখানে শুধুমাত্র তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, কোনো প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয় না। কোষবিদ্যার শাখায় জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়। তাই এই কোষবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখার অন্তর্ভুক্ত করা হয়েছে। শেষ ভাই, শেষ। এবার আসো, মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে চিত্র এ জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত তা বর্ণনা করো। তোমার এখানে ভয়টা লাগাই দিছে এই মার্গুলিস দেখে। আমি কি মার্গুলিসেরটা, হুইটেকারেরটা, সবারটা আমি আলাদা আলাদা করে দেখাইছিলাম।
মার্গুলিস কি করছিল? মার্গুলিস তোমার ওই যে পুরো 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমের ভিতরে নিয়ে আসছিল। সুপার কিংডম 1, সুপার কিংডম 2, ইউক্যারিওটা আর কি প্রোক্যারিওটা। এখন বলছে মার্গুলিসের শ্রেণীবিন্যাস অনুসারে চিত্র এর জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? আচ্ছা, কোন রাজ্যের অন্তর্ভুক্ত বলে দিছে। চিত্র এ কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে তুমি ওই ছকে থেকে যা যা পড়ছো, যে কয়েকটা লাইন আমি তোমাকে ওই ছকের ভিতরে লিখে দিছি, সুন্দর করে তুমি এখানে লিখে দিবা। তুমি প্রথমে কি বলবা? চিত্র এ হলো ব্যাকটেরিয়া, যা মনেরা রাজ্যের সদস্য। এরপরে তুমি এই মনেরার পুরা বৈশিষ্ট্য লিখে দিবা। তোমার ওই যেই নর্মালি এটা আমি দিছি, চার্টটা আমি দিছি, সেই চার্টের থেকে যা যা জানা সুন্দর করে লিখে দিবা। শেষ শেষ। এরপরে আসো, এরপরে কি? উদ্দীপকের চিত্র এ ও বি জীবদেহের মধ্যে কোনটি উন্নত? এ ও বি জীবদেহের মধ্যে কোনটি উন্নত? এ কোনটা? এ হচ্ছে ব্যাকটেরিয়া, মনের রাজ্য। আর বি কোনটা? বি হচ্ছে প্রোটিস্টা। তার মানে এ ও বি এর মধ্যে কোনটা উন্নত? আমি তো বলছিলামই, উপর থেকে নিচের দিকে সবচেয়ে নিচের যেটা থাকবে সেটা উন্নত। দেখো, প্রথমে মনেরা, তারপরে প্রোটিস্টা। তার মানে কি হবে? প্রোটিস্টাই হবে হচ্ছে তোমার উন্নত। ঠিক আছে, প্রোটিস্টা হবে কি? উন্নত। এরপরে আসো, দেখো এখন তোমাকে বলছে খালি উন্নত কোনটা এটা বললে হবে না, বিশ্লেষণ করে দেওয়া লাগবে। আর তুমি কিভাবে বিশ্লেষণ করবা? দেখো, প্রথমে আগে এটা লিখবা, উদ্দীপকে উল্লেখিত চিত্র এ এর জীবটি হলো ব্যাকটেরিয়া, যা মনের রাজ্যের অন্তর্ভুক্ত। বি হচ্ছে অ্যামিবা, যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ব্যাকটেরিয়া ও অ্যামিবার মধ্যে অ্যামিবা জীবটি উন্নত। এতটুকু তো তোমার লেখাই লাগবে। কারণ 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 দিয়ে তুমি এতটুকু অংশ নাও লিখতে পারো, না লিখে তুমি এখানে চলে যাবা, কারণ দিয়ে তুমি এখানে চলে যাবা। এখন কি করবা? মনেরা আর প্রোটিস্টার মধ্যে তুমি পার্থক্যগুলো লিখে দিবা। ওই যে ওই চার্ট, কাজ কি? কাজ ওই চার্টেরই। মনেরা আর প্রোটিস্টার মধ্যে তুমি পার্থক্যগুলো লিখে দিবা। কি কি পার্থক্য আছে মনেরা আর প্রোটিস্টার মধ্যে? বলো তো তুমি, কি কি পার্থক্য আছে? মনেরা হচ্ছে আদিকোষী, কিন্তু কিন্তু ইয়ে কি আদিকোষী? তোমার প্রোটিস্টা কি আদিকোষী? না, প্রোটিস্টা হচ্ছে প্রকৃতকোষী। এই যে প্রোটিস্টা জীবেরা প্রকৃতকোষী। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস পড়ছিলাম, এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে। ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা থাকে না। বলছিলাম এই জিনিসটা আমি চ্যাপ্টার 2-তে বুঝিয়ে দিব, নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা থাকে না। আচ্ছা, কিন্তু প্রোটিস্টাতে কি হয়? ক্রোমাটিন, নিউক্লিয়ার তন্তু, নিউক্লিয় পর্দা থাকে। তার মানে কি কি পার্থক্য পাইলা তুমি? প্রথম পাইলা হচ্ছে এরা আদিকোষী, এদের কোষে ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা থাকে না। কিন্তু প্রোটিস্টা আবার কি? প্রকৃতকোষী, এদের সবকিছু থাকে। আচ্ছা, মনের রাজ্যের জীবের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জালিকা এগুলো থাকে না, তবে রাইবোজোম আছে। কিন্তু প্রোটিস্টাতে কি? প্রোটিস্টাতে সব আছে, সকল ধরনের কোষীয় অঙ্গাণু আছে। ঠিক আছে, প্রোটিস্টাতে সকল ধরনের কোষীয় অঙ্গাণু আছে। আরেকটা পার্থক্য পাওয়া গেল। এরপর মনের রাজ্যের জীবদের মধ্যে কোষ বিভাজন সরল প্রকৃতির। মনের রাজ্যের জীবদের মধ্যে কোষ বিভাজন সরল প্রকৃতির এবং দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয়। মনের রাজ্যের তোমার কি কোষ বিভাজন কি কেমনে পড়ছিলাম? দ্বিবিভাজন প্রক্রিয়া হয়। অন্যদিকে প্রোটিস্টা রাজ্যের জীবদের কি? মাইটোসিস কোষ বিভাজন হয়। এই যে 3টা করে 4টা করে পার্থক্য, 3টা পার্থক্য যে এখানে লেখছে, এই 3টা পার্থক্য লিখবা। তার মানে 3টা পার্থক্য লিখে তারপরে তুমি বলে দেবা যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে মনের রাজ্যের জীব অপেক্ষাকৃত প্রোটিস্টা রাজ্যের জীবগুলো উন্নত। শেষ। ঠিক আছে, তার মানে কি কি করা লাগবে আমি ঘ নাম্বারের জন্য আবার বলি। প্রথমে তুমি আগে বর্ণনাটা লিখবা। চিত্র এ তে বুঝাইতেছে যে হচ্ছে ব্যাকটেরিয়া, যা মনের রাজ্যের অন্তর্ভুক্ত। চিত্র বি তে বুঝাইতেছে হচ্ছে অ্যামিবা, যা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। ব্যাকটেরিয়া আর অ্যামিবার মধ্যে অ্যামিবা জীবটা উন্নত। এখন কি কারণে উন্নত, সেই ক্ষেত্রে এই 2টা মনেরা আর প্রোটিস্টার বৈশিষ্ট্য পার্থক্য দিয়ে দিবা। শেষ। তারপরে কি বলবা? তারপরে বলে দিবা উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় মনেরা রাজ্যের জীবটি অপেক্ষা প্রোটিস্টা রাজ্যের জীবগুলো উন্নত। শেষ। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। দেখো, বলো এটা কিসের পিকচার? এটা কিসের পিকচার? আর কোন রাজ্যের পিকচার? এটা কি ছিল? পেনিসিলিয়াম ছিল না? এটা কি ছিল? অ্যামিবা ছিল। এটা কি ছিল? মনেরা ছিল। আচ্ছা, এখন শ্রেণীবিন্যাস কি, এই সঙ্গে কি আমার এখন পড়ানো লাগবে না, আমি বইয়ের ভিতরে পড়াই দিয়ে আসছি। আচ্ছা, এইখান থেকে যেন আবার মুখস্থ করবা না, ডিরেক্ট বইতে যাবা, বই থেকে মুখস্থ করবা।
বইয়ের যেখানে দাগাইছো সেখান থেকে মুখস্থ করবা। গাইড থেকে আবার আলাদা করে মুখস্থ করতে গেলে তোমার মনে থাকবে না, তুমি বইয়ের থেকে আবার মুখস্থ করবা। যে সবকিছু এই একটা বই কেন্দ্রিক হবে তোমার, শুধুমাত্র সৃজনশীলের গ আর ঘ নাম্বারটা তোমার গাইড থেকে পড়া লাগবে। সৃজনশীলের ক, খ, তারপরে ওই যে হচ্ছে শর্ট কোশ্চেন যেগুলো আছে এগুলো সব বই থেকে পড়বা। আচ্ছা, জীব প্রযুক্তিকে ফলিত শাখার অন্তর্ভুক্ত কেন করা হয়েছে? ফলিত শাখা কোনটা? যেখানে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার মানে তুমি কি লিখবা? জীব প্রযুক্তিকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কারণ এখানে জীবের তত্ত্বীয় কোনো বিষয় আলোচনা করা হয় না, বরং জীব প্রযুক্তির ক্ষেত্রে জীব সম্পর্কিত বিভিন্ন প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এতটুকু দিলেই হয়ে যাবে। মূল কথা তোমার এখানে কি কি মেনশন করা লাগবে? মূল কথা মেনশন করা লাগবে এখানে তত্ত্বীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না এবং জীব প্রযুক্তির ক্ষেত্রে জীব সম্পর্কিত বিভিন্ন প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুইটা কথা, তত্ত্বীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না আর প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, শেষ। এরপরে আসুন, উদ্দীপকে পি রাজ্যের অন্তর্ভুক্ত, উদ্দীপকে পি যে রাজ্যের অন্তর্ভুক্ত তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পি কি দেওয়া আছে? পেনিসিলিয়াম দেওয়া আছে। পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত বলো? পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে পেনিসিলিয়ামের যতগুলো বৈশিষ্ট্য তুমি পড়ছো সবগুলো বৈশিষ্ট্য এখানে দিয়ে দিবা। পেনিসিলিয়ামের যতগুলো বৈশিষ্ট্য তুমি পড়ছো সবগুলো বৈশিষ্ট্য এখানে দিয়ে দিবা। কোথা থেকে? ওই যে ওই চার্ট থেকে, আলাদা করে বইয়ের থেকে পড়ার দরকার নাই, ওই চার্ট থেকে দিয়ে দিবা। এরপরে রাজ্যগত অবস্থানের থেকে উদ্দীপকে কিউ ও আর এর মধ্যে কোনটি উন্নত? কিউ কোনটা? এইটা এবং আর। আচ্ছা, এই কোশ্চেনটাই কি আগের কোশ্চেনটা ছিল না? প্রোটিস্টা ও এটা কি? এটা হচ্ছে অ্যামিবা, তার মানে এটা প্রোটিস্টা, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া, তার মানে এটা মনেরা আর প্রোটিস্টার মধ্যে কোনটা উন্নত? এই কোশ্চেনটা কি একটু আগে ওখানে সলভ করে আসলাম না? দেখো সেম কোশ্চেন কিন্তু। আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে যাই। ময়মনসিংহ বোর্ড 2025, এগুলো কিন্তু 2025 সালে কোশ্চেন, একদম রিসেন্ট আসা কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন তোমাদের। আচ্ছা, ভৌত জীববিজ্ঞান কাকে বলে? যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় সেইটাই হচ্ছে ভৌত জীববিজ্ঞান। শেষ। চিকিৎসা বিজ্ঞানে জীববিজ্ঞানের ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? চিকিৎসা বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? তুমি কি বলবা? চিকিৎসা বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ এখানে তত্ত্বীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না, বরং জীবের বা মানবদেহের রোগ, চিকিৎসা বিজ্ঞানে কি রোগ চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই ঘুরাই ফিরাই একই কথা। তোমার হচ্ছে যদি ভৌত বলে সেক্ষেত্রে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর যদি ফলিত বলে সেক্ষেত্রে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে। আচ্ছা, পি জীবটির রাজ্যগত অবস্থান বর্ণনা করা। মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত না? ফানজাইয়ের যতগুলো বৈশিষ্ট্য জানো সব লিখে দিবা। শেষ, ওই চার্ট থেকে। এবার কিউ ও আর চিত্রের মধ্যে কোনটা অধিকতর উন্নত? কিউ কি? ব্যাকটেরিয়া কি? মনের রাজ্য। এইটা কি? এটা নতুন দেখতেছে এখন। ডায়াটম পরে আসছে কিন্তু। ডায়াটম কোন রাজ্যের ভিতরে ছিল? ডায়াটম কি তোমার প্রোটিস্টা রাজ্যের ভিতরে ছিল না? প্রোটিস্টা রাজ্যের মধ্যে ছিল। তার মানে কি বলছে তোমাকে? তার মানে এখানে বলছে মনেরা আর প্রোটিস্টার মধ্যে পার্থক্য করতে। একটু আগেও তুমি এখানেই দেখে আসলা মনেরা আর প্রোটিস্টা ছিল। তার আগেরটা যেটা করে আসলা এইটাও ছিল মনেরা আর প্রোটিস্টা। দেখো 25 সালে 3টা জায়গার কোশ্চেন, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড আর এটা কোন বোর্ড ছিল? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড। 3টা বোর্ডের কোশ্চেনে সেম টাইপের কোশ্চেন দিয়ে রাখছে। কিসের ভিতর পার্থক্য চাইছে? মনেরা আর প্রোটিস্টার মধ্যে পার্থক্য। এটা কি আর আমার পড়ানো লাগবে না। এরপরে আসো কুমিল্লা বোর্ড, এখন 2024 সালের বোর্ডে চলে আসছো। দেখো এক্স পাউরুটিতে ব্যবহৃত অণুজীব। পাউরুটিতে কোন যে অণুজীবগুলো যে ব্যবহার করা হয় কি কি? যেমন হচ্ছে ইস্ট আছে, ইস্ট। এখন ইস্ট কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ইস্ট বানান ভুল করছি, পেট কাটা দিনের সবে। ইস্ট কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? ইস্ট কি ছত্রাক না একটা? ছত্রাক। আর ছত্রাকেরই অপর নাম কি? ফানজাই। আসলে ইংলিশে বলে ফানগি, যাই হোক ছত্রাকেরই অপর নাম কি? ফানজাই, তাই না? তার মানে পাউরুটিতে ব্যবহৃত অণুজীব ইস্ট, ছত্রাক বা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, ওয়াই হচ্ছে এককোষী শৈবাল।
আর জেড হচ্ছে নতুন প্রজাতির ধান। নতুন প্রজাতির ধান, নতুন প্রজাতির ধান কি? অরাইজা স্যাটিভা, তাই না? অরাইজা স্যাটিভা এর বৈজ্ঞানিক নাম স্যাটিভা। এভাবে লিখে রাখলে কি হবে? না, নিচে দাগ দেওয়া লাগবে, কারণ আমি হাতে লিখছি। ঠিক আছে? এই জিনিসটা যে সবাই ভুল করে, এই জিনিসটা আমাদের ভার্সিটি লেভেলে এসেও আমরা ভুল করি, বুঝছা? এই জিনিসকে গুরুত্ব দেওয়া লাগবে, নিচে দাগ দেওয়ার বিষয়টা। আচ্ছা, এরপর এককোষী শৈবাল। আর আচ্ছা, এটা তো বোঝা গেল। এন্ডোক্রাইনোলজি কি? এন্ডো মানে কি ছিল? তোমাকে আমি বলছিলাম এন্ডো মানে মনে রাখবা, আর ক্রাইনো মানে মনে রাখবা। ক্রাইনো মানে কি ছিল? হরমোন ছিল না? হরমোন ছিল। তার মানে হরমোন, হরমোন বিষয়ে যেই তোমার হচ্ছে শাখার ভিতরে পড়াশোনা করা হয়। তার মানে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা করা হয় তাকে এন্ডোক্রাইনোলজি বলে। ক্রাইনোলজি মানে কি? হরমোন। আচ্ছা, অণুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন? সেম কথা ভাই, ফলিত শাখা বলা হয় কারণ এখানে কি তোমার হচ্ছে প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, কোনো তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় না। একই কথা বারবার বারবার বারবার। এরপরে আসো, উদ্দীপকে জেড এর নামকরণে তুমি কি ভূমিকা পালন করবা? জেড, জেড হচ্ছে নতুন প্রজাতির একটা ধান। নতুন প্রজাতির একটা ধান আসছে, এখন এর কি নামকরণ করা লাগবে না? বৈজ্ঞানিক নামকরণ করা লাগবে। এখন তোমার কাছে আসলে এখানে চাইছে নামকরণের ক্ষেত্রে তুমি কি ভূমিকা পালন করবা। তোমার কাছে এখানে চাইছে যে নামকরণের যেই নিয়ম কটা শিখছো না, কটা নিয়ম শিখছো? 8টা নিয়ম শিখছো। সে 8টা নিয়ম এখানে তোমার লেখা লাগবে। সে 8টা নিয়ম তোমার এখানে লেখা লাগবে। এই যে দেখো, এগুলো আমি তো বই থেকে পড়াইছি, এটা কখনোই এখান থেকে পড়বা না, ডিরেক্ট বইতে যাবা। বই থেকে পড়বা। বৈজ্ঞানিক নামের 2টি অংশ থাকবে, প্রথম পদটি গণ, দ্বিতীয় পদটির নাম হচ্ছে প্রজাতিক। নামের ভাষা ল্যাটিন হবে। গণের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রজাতির পদের ক্ষেত্রে ছোট হাতের হবে। প্রতিটি বৈজ্ঞানিক নাম হবে অনন্য, আলাদা, ইউনিক। আচ্ছা, এরপরে কি দ্বিপদ নামকরণ ছাপা অক্ষরের ক্ষেত্রে ইটালিকে লিখতে হবে, আর হাতে যদি লেখো তাহলে নিচে আলাদাভাবে দাগ টানতে হবে। বৈজ্ঞানিক নামের শেষে নামদানকারীর নাম সহকারে কত সালে দিছে সেটা লেখা লাগবে। যদি কয়েকজন বিজ্ঞানী হয় সেক্ষেত্রে যিনি আগে দিছে তারটা লেখা লাগবে। এই নিয়মগুলোকে আমি বইতে পড়ে আসছি, এটার পড়ানো লাগবে, এখানে পড়ানো লাগবে না। উল্লিখিত এক্স ও ওয়াই থেকে উন্নত, এক্স ওয়াই থেকে উন্নত। এক্স এই যে হচ্ছে ইস্ট, ইস্ট হচ্ছে এককোষী শৈবাল থেকে উন্নত। এককোষী শৈবাল থেকে উন্নত। আচ্ছা, এককোষী শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এককোষী শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ডায়াটম ছিল না এককোষী শৈবাল? ডায়াটম, ডায়াটম ছিল এককোষী শৈবাল। আর ডায়াটম কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? ডায়াটম ছিল হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত, তাই না? প্রোটিস্টা বানান ভুল করলাম, ওকার হবে। কি অবস্থা! প্রোটিস্টা, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। এখন তোমাকে বলছে প্রোটিস্টা আর হচ্ছে ফানজাই, এই দুইটার মধ্যে কোনটা উন্নত? তাহলে বলো, প্রথমে আসতেছে মনেরা, তারপরে আসতেছে প্রোটিস্টা, তারপরে আসতেছে হচ্ছে ফানজাই। তার মানে কোনটা বেশি উন্নত হবে? শেষেরটা সবচেয়ে বেশি উন্নত। শেষেরটা সবচেয়ে বেশি উন্নত। তার মানে ফানজাই হবে সবচেয়ে বেশি উন্নত। তার মানে এখন তুমি কিভাবে লিখবা যে হচ্ছে ফানজাইটা বেশি উন্নত? তুমি এই জিনিসটা কিভাবে লিখবা? কিভাবে লিখবা? ওই চার্ট থেকে প্রথমে ফানজাইয়ের বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, তারপরে যে হচ্ছে প্রোটিস্টা বৈশিষ্ট্যগুলো লিখে দিবা। লেখার পরে জাস্ট খালি বলে দিবা এই দুটার ভিতরে আমরা দেখতে পাইতেছি যে হচ্ছে প্রোটিস্টা, ফানজাই রাজ্যটা বেশি উন্নত। শেষ। দেখো এখানে লিখে দিছে এক্স হলো ফানজাই রাজ্য, ওয়াই হলো প্রোটিস্টা রাজ্য। প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত জীব অপেক্ষায় ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব অধিক গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো। কি বিশ্লেষণ করছে তুমি দেখো, এখানে প্রোটিস্টা রাজ্য সম্পর্কে উনি যা যা জানে সব একদম লিখে দিছে, সব একদম লিখে দিছে। প্রোটিস্টা আর হচ্ছে ফানজাই সম্পর্কে যা যা জানে সব লিখে দিছে। লিখে দিয়ে এটা এখানে লিখে রাখছে। দেখো, উপর্যুক্ত রাজ্যদ্বয়ের বৈশিষ্ট্য পর্যালোচনা করে দেখা যায় প্রোটিস্টা রাজ্যের জীবদের বৈশিষ্ট্যের তুলনায় ফানজাই রাজ্যের জীবসমূহের বৈশিষ্ট্য অধিকতর উন্নত। কারণ কি, উনি কি, তুমি কি এখানে দেখে বুঝতে পারতেছো কোনটা কার থেকে উন্নত? না, তোমার কাছে মুখস্থ যে যেটা সবচেয়ে নিচেরটা হবে হচ্ছে সবচেয়ে বেশি উন্নত, নিচেরটা হবে সবচেয়ে বেশি উন্নত। তোমার এই লাইনটুকু একটু মুখস্থ রাখা লাগবে, এই লাইন কয়টা একটু মুখস্থ রাখা লাগবে। এই লাইন কয়টা একটু মুখস্থ রাখা লাগবে। কিভাবে মুখস্থ করবে? দেখো, এখানে জাস্ট দুইটা কথা বলছে, দুইটা লাইন, 3টা লাইন আছে এখানে, 3টা লাইন। কি কি? যে হচ্ছে উপযুক্ত আলোচনা থেকে দেখা যায়
উপযুক্ত আলোচনা থেকে দেখা যায় রাজ্যদের বৈশিষ্ট্য পর্যালোচনা করলে দেখা যায় প্রতিষ্ঠা রাজ্যের জীবদের বৈশিষ্ট্যের তুলনায় ফানজাই রাজ্যের জীবসমূহের বৈশিষ্ট্য বেশি উন্নত। এই একটা লাইন তুমি মুখস্থ রাখবা। এখন এখানে তোমার এই প্রতিষ্ঠা আর ফানজাই না থেকে, যদি ফানজাই আর প্রতিষ্ঠা না থেকে যদি অন্য কোনো রাজ্যও যদি থাকতো, তুমি কি সেম কথাই বলতা, জাস্ট খালি নাম দুইটা চেঞ্জ করে দিতা। ঠিক আছে? আচ্ছা, অনেক বেশি উন্নত। একটা লাইন শেষ। দ্বিতীয় লাইন কি? কার্যাবলীর বৃদ্ধির সাথে সাথে অঙ্গসমূহের বিকাশও ঘটেছে। কিসের ভিতর? ফানজাইয়ের ভিতরে। ফানজাই এর যে জীবগুলো আছে সেই জীবগুলোর দেহে কার্যাবলী বৃদ্ধির সাথে সাথে, মানে দেহের ভিতরে যে কাজগুলো হয়, সিস্টেমগুলো যে আছে, সেই সিস্টেমগুলো বৃদ্ধির সাথে সাথে অঙ্গসমূহেরও বিকাশ ঘটেছে। এই কারণে প্রতিষ্ঠা ও ফানজাই এর মধ্যে ফানজাই অধিকতর উন্নত। তোমার কি ভাই জানা লাগবে এত কিছু যে কোনটা বেশি উন্নত কোনটা কম উন্নত? তোমার কি এত বৈশিষ্ট্য দিয়ে জানা লাগতেছে? না, তুমি জাস্ট আগে কি করবা আমি আবারও বলে দিই। আগে কি করবা? আগে হচ্ছে প্রথমে লিখবা এক্স হচ্ছে ফানজাই রাজ্য, ওয়াই হচ্ছে প্রতিষ্ঠা রাজ্য। এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি উন্নত কোনটা? ফানজাই রাজ্য। নিচে তা বিশ্লেষণ করা হলো। কিভাবে তুমি বিশ্লেষণ করবা? প্রথমে প্রতিষ্ঠা সম্পর্কে যা যা জানো সব একদম ঠাইসে লিখে দিবা। তারপরে কি করবা? তারপরে তুমি ফানজাই সম্পর্কে যা যা জানো লিখে দিবা। লিখে দেওয়ার পরে এই 3-4টা লাইন লিখবা। ঠিক আছে? এই 4টা লাইন লিখবা। আর কি কিছু করা লাগবে তোমার? না। এরপরে আসো, এটা কোন বোর্ড? সিলেট বোর্ড 2024 কোশ্চেন। প্রতিটি জীবের একটি বৈজ্ঞানিক নাম থাকে যা ICBN এবং ICZN কর্তৃক স্বীকৃত। ঠিক আছে? যেমন অরাইজা স্যাটিভা, এটা কিসের নাম বলো তো? ধানের নাম। নস্টক, অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত। নস্টক কোন রাজ্যের অন্তর্ভুক্ত? পড়ে আসছি। ঠিক আছে? নস্টক কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এখন দেখো এখানে আবারও দিবে এই মনেরা আর প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য। আচ্ছা, বাস্তুবিদ্যা কি? বাস্তুবিদ্যা কি? এটা কি? প্রথমেই ছিল প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক বিষয়ে জ্ঞান বিজ্ঞানী হচ্ছে বাস্তুবিদ্যা। তোমাকে সহজ ভাষায় বলি, প্রকৃতির সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক আছে সেটাই কি? বাস্তুবিদ্যা। মানুষকে হেটারোট্রফিক প্রাণী বলা হয় কেন? বইয়ের ভিতরে কিন্তু এই হেটারোট্রফিক শব্দটা ছিল এবং আমি এটা বিশ্লেষণও করছিলাম। যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে হেটারোট্রফিক প্রাণী বলে। এখন বলো, উদ্ভিদ কি হেটারোট্রফিক নাকি আমরা মানুষের হেটারোট্রফিক? আমরা মানুষের হেটারোট্রফিক, কারণ আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। ঠিক আছে? দেখো, উদ্ভিদের ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণীর দেহে এরকম কোনো অঙ্গাণু না থাকায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাই খাদ্যের জন্য অন্য খাদ্যের উৎসের উপর নির্ভর করতে হয়। তুমি বলতে পারো যে ভাই আমরা তো ভাত রান্না করি, তরকারি রান্না করি, আমরা তো আমাদের খাদ্য আমরাই তৈরি করতেছি, তাই না? তুমি যে ভাত রান্না করতেছো সেই ভাতটা আসতেছে কোথা থেকে? চাউল থেকে। চাউলটা আসতেছে কোথা থেকে? ধান থেকে। ধানটা আসতেছে কোথা থেকে? ধানের গাছ থেকে। তুমি কি ধানের গাছ নিজে বানাইতেছ? না। ঠিক আছে? আচ্ছা, মানুষ যেহেতু প্রাণী, সেহেতু খাদ্যের জন্য তাকে অন্য খাদ্যের উৎসের উপর নির্ভর করতে হয়, তাই মানুষকে হেটারোট্রফিক জীব বলা হয়। সুন্দর করে এখান থেকে পড়ে নিবা। এরপরে উদ্দীপকে উল্লেখিত প্রথম জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? প্রথম জীবটি হয়েছে ধান। ধান কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ধান কি প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত না? যেহেতু ধান একটা উদ্ভিদ, এটা কি প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত না? দেখো ওরা কি করছে এখানে, ওরা করছে হচ্ছে উদ্দীপকে প্রথম জীবটি হলো অরাইজা স্যাটিভা বা ধান, যা একটি উদ্ভিদ। এর বৈশিষ্ট্য পর্যালোচনা করে দেখা যায়। এখন তোমাকে আমি নর্মাল র্যান্ডমলি জিজ্ঞালাম, কথা শোনো, তোমাকে আমি র্যান্ডমলি জিজ্ঞাইলাম যে বলো তো ধানের কয়েকটা বৈশিষ্ট্য বলো তো। তুমি কি জীবনে এগুলো বলতে পারবা? উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণ, ভ্রূণ সৃষ্টিকারী, যৌনজনন অ্যানাইসোগেমাস, আর্কিগোনিয়েট, পুষ্পক উদ্ভিদ, এগুলো কি তুমি জীবনে বলতে পারবা? পারবা না। তুমি জানো ধান প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, তখন তুমি কি করবা? তুমি বলতে থাকবা প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো। এগুলো দেখো, এগুলো সব প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য। এগুলো সব প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্য। তুমি কি করবা? এইভাবে লিখবা, প্রথম জীবটি হচ্ছে ধান, যা একটি উদ্ভিদ, এর বৈশিষ্ট্য নিচে পর্যালোচনা করলে দেখা যায়। এই যে বৈশিষ্ট্যগুলো লিখবা, তুমি তো আগে থেকে জানো এগুলো প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, কিন্তু তুমি আগেই লিখবা না, তুমি আগে বৈশিষ্ট্যগুলো লিখবা। লেখার পরে বলবা যে হচ্ছে উপযুক্ত বৈশিষ্ট্যগুলো রাজ্য 4-এর প্ল্যান্টি বৈশিষ্ট্যের অনুরূপ। ঠিক আছে? প্ল্যান্টি এর বৈশিষ্ট্যের অনুরূপ।
তাই জীবটি বৈশিষ্ট্য বিশ্লেষণের মাধ্যমে বলা যায় উদ্দীপকে উল্লেখিত প্রথম জীবটি রাজ্য 4-এর প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, একটু চালাক না হলে দুনিয়াতে টিকা যায়, এটা হয়েছে চালাকি। ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেনটা উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় ও তৃতীয় জীব, দ্বিতীয়টা হচ্ছে নস্টক, তৃতীয়টা হচ্ছে অ্যামিবা। আচ্ছা, দ্বিতীয় ও তৃতীয় জীব একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন? একটুখানি ঘুরে কোশ্চেনটা করছে, একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন? আচ্ছা, দ্বিতীয় জীবটা হয়েছে নস্টক, যা মনেরা রাজ্যের, এবং তৃতীয়টা হচ্ছে প্রোটিস্টা। এরা একই রাজ্যের অন্তর্ভুক্ত নয় কেন? আচ্ছা, তুমি কি লিখবা? তুমি প্রথমে মনেরা রাজ্যের জীব নস্টক সম্পর্কে লিখবা। কিভাবে লিখবা? তুমি কি নস্টক সামনাসামনি জীবনে কখনো দেখছো? নস্টকের হাত আছে নাকি পা আছে তুমি কিছু জানো না? তাহলে তুমি নস্টকের বৈশিষ্ট্য কিভাবে লিখবা? তুমি মনের রাজ্যের যে বৈশিষ্ট্য আছে সেগুলো আগে লিখবা। দেখছো, মনের রাজ্যের বৈশিষ্ট্য লিখবা, তারপরে হচ্ছে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য লিখবা, তারপরে দেখো। সুতরাং উপযুক্ত আলোচিত মনের রাজ্যের জীব নস্টক বা নীলাভ সবুজ শৈবালের যে সকল বৈশিষ্ট্য দেখা যায় তার সকল বৈশিষ্ট্য প্রতিষ্ঠা রাজ্যের জীবদের মধ্যে দেখা যায় না। তাই বলা যায় উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় ও তৃতীয় জীব অর্থাৎ মনেরা ও প্রতিষ্ঠা রাজ্যের জীব একই রাজ্যের অন্তর্ভুক্ত নয়। কি করলো এখানে? দেখো, এখানেও ভাওতাবাজি। তোমাকে কোশ্চেন করছে যে কি কারণে দুইটা একই রাজ্যের অন্তর্ভুক্ত না, কি কারণে? এখানে তোমার কি ভাওতাবাজি করছে? এখানে তুমি দেখতে পাইতেছো দ্বিতীয় জীব নস্টক হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত, তুমি এখানে সব মনের রাজ্যের বৈশিষ্ট্য লিখে দিবা। তারপরে দেখছো প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত অ্যামিবা, তুমি অ্যামিবার লিখে দিবা, অ্যামিবার বৈশিষ্ট্য লিখে দিবা। লেখার পরে তুমি নিচে যে বলবা যে সুতরাং উপরে আলোচিত মনের রাজ্যের জীব নস্টক বা নীলাভ সবুজ শৈবালে যে সকল বৈশিষ্ট্য দেখা যায় তার সকল বৈশিষ্ট্যই প্রতিষ্ঠা রাজ্যের জীবদের মধ্যে দেখা যায় না। তাই বলা যায় উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় ও তৃতীয় জীব অর্থাৎ মনে ও প্রতিষ্ঠা রাজ্যের জীব একই রাজ্যের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, একটু চালাকি করা লাগবে। শেষ। এরপরে কোশ্চেনটাতে যাই। ময়মনসিংহ বোর্ড 2024-এর কোশ্চেন। প্রথমটা কি? অ্যামিবা। দ্বিতীয়টা কি? গাছ দেওয়া আছে একটা। তৃতীয়টা কি? মনের রাজ্যের। ঠিক আছে, আচ্ছা। আর্কিগোনিয়াম কি পড়াইছিলাম? আমার বিশ্বাস আমি পড়াইছি, কারণ এটা বইয়ের ভিতরে আছে, পড়াবো না কেন? আর্কিগোনিয়াম কি? দাঁড়াও একটু, হ্যাঁ। আর্কিগোনিয়াম কি? আকার আকৃতি বা শারীরবৃত্তীয় বা শরীরের ভিত্তি পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয় এমন উদ্ভিদগুলো আর্কিগোনিয়াম। কি তোমার তিনটা জিনিস এখানে মনে রাখা লাগবে। আকার আকৃতির পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয় এমন উদ্ভিদই হলো আর্কিগোনিয়াম। তিনটা ওয়ার্ড তোমার এখানে মনে রাখা লাগবে। প্রথমটা হচ্ছে আকার আকৃতি, তারপর দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয় এমন উদ্ভিদই হলো আর্কিগোনিয়াম। ঠিক আছে, এমন উদ্ভিদই কি? আর্কিগোনিয়াম। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট তোমার মনে রাখা লাগবে। আচ্ছা, জীবের শ্রেণীবিন্যাসকরণ গুরুত্বপূর্ণ কেন? এটা তো পড়াইছি, এটাকে আমি আর এখন পড়াবো? এটা বই থেকে পড়ে নিবা, বইয়ের ভিতরে পড়াইছি আমি। উদ্দীপকে এক্স জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এক্স জীবটা কোনটা? অ্যামিবা। অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। প্রোটিস্টা সম্পর্কে ওই চার্ট থেকে যা যা পড়াইছি সব লিখবা। এবার উদ্দীপকে ওয়াই ও জেড জীবের মধ্যে কোনটা অধিক উন্নতর? ওয়াই ও জেড জীবের মধ্যে কোনটা অধিক উন্নতর? ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, গাছ। আর জেড কি? জেড নীলাভ সবুজ শৈবাল, যা মনের রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে তুমি বলো যে মনেরা আর প্লান্টি এই দুইটার মধ্যে কোনটা উন্নত? প্লান্টি উন্নত। কি কারণে উন্নত? সুন্দর করে প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখবা, তারপরে মনের রাজ্যের বৈশিষ্ট্য লিখবা। লেখার পরে ওখানে সুন্দর করে লিখে দিবা যে হচ্ছে এই দুইটার মধ্যে থেকে দেখতে পাইতেছি আমরা যে প্লান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো অধিকতর উন্নত। শেষ। ঠিক আছে, সিম্পল কোশ্চেন। ওকে, আচ্ছা, তোমরা যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হও নাই অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো মাত্র 499 টাকায়। পুরো বইটাই আমরা শেষ করতেছি। ঠিক আছে, তোমরা যারা ভর্তি হতে চাও এটাতে কন্ট্যাক্ট করিও। আর এটা কিন্তু আমাদের তোমার ইয়ারি ক্লাস, কোর্সেরই ক্লাস। আচ্ছা, এরপরে
23 সালে কোশ্চেন আমরা চলে আসছি। এতক্ষণ আমরা কি 24 সালে কোশ্চেন শেষ করছি, 24 সালের কোশ্চেন শেষ করছি, তার আগে 25 সালেরটা শেষ করছি, এখন আমরা 23 সালে কোশ্চেনে চলে আসছি। এই 3টা সালের কোশ্চেন তুমি যদি সলভ করো তোমার আর চ্যাপ্টারে কিছু বাকি থাকবে না। আচ্ছা, জীব হোমোসেপিয়েন্স কি? হোমোসেপিয়েন্স কারা? মানুষ। হোমোসেপিয়েন্স কারা? মানুষ। এরপরে আর্টোকার্পাস হেটেরোফাইলাস, এটা কোন জীব? কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম। এটা অনেকেই পারবে না। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম এটা অনেকেই পারবে না। রাজশাহী বোর্ডের চালাকিটা ছিল এইখানে। তোমাকে এইখানে তুমি যদি কোশ্চেনে যদি না ধরতে পারো তুমি কি লিখবা? এখানে কোশ্চেনে যদি না ধরতে পারো কি লিখবা? এই কারণে বৈজ্ঞানিক নামগুলো একদম সুন্দর করে মুখস্থ করা লাগবে। ওই যে বলছিলাম চার্ট করবা, চার্ট আকারে নিয়ে তারপরে টাঙ্গায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, সি জীব পেনিসিলিয়াম, এটা কি? নোটাটাম। লেখাগুলো একটু আর কি। পেনিসিলিয়াম নোটাটাম। আচ্ছা, নোটাটাম তোমার দেখা লাগবে না, তুমি কি এখানে দেখতে পাইতেছো পেনিসিলিয়াম? পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? পেনিসিলিয়াম ছিল হচ্ছে তোমার ছত্রাকের অন্তর্ভুক্ত। আচ্ছা, বিবর্তন বিদ্যা কাকে বলে? বইয়ের ভিতরে পড়াইছি, এখান থেকে পড়বা। বৈজ্ঞানিক নামকরণ কি? ব্যাখ্যা করো। এটা তো বলবো না, বইয়ের ভিতরে পড়াইছি। জীবটির বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখো। মানুষের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস লেখো। মানুষের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস কি পড়াইছিলাম না? প্রথমটা কি? অ্যানিমেলিয়া, কর্ডাটা, মামালিয়া, প্লান্ট, এটা কি? প্রাইমেট, তারপর হচ্ছে হোমিনিডি, তারপরে তারপর হচ্ছে হোমোসেপিয়েন্স। কিভাবে মনে রাখতে বলছিলাম? প্রথমটা যে অ্যানিমেলিয়া, এটা তোমার মনে থাকবে না? থাকবে। এরপর শেষেটা হয়েছে হোমো, আর তার শেষেটা হচ্ছে হোমোসেপিয়েন্স। এগুলো মনে থাকবে। মনে থাকবে না শুধু এই চারটাকে তুমি সিরিয়াল করে আগে পড়ে ফেলবা। করডাটা, তারপরে মামালিয়া, তারপরে হচ্ছে প্রাইমেট, তারপরে হচ্ছে হোমিনিডি, তারপরে উপরেটা লিখে নিবা অ্যানিমালিয়া, তারপরে নিচেরটা লিখবা হোমো, তারপরে হচ্ছে হোমোসেপিয়েন্স। আর এটা কি মুখস্থ করতে বলছিলাম? এটা হচ্ছে কিংডম, রাজ্য। তারপর এটা কি? পর্ব। তারপর এটা শ্রেণী। তারপর এটা বর্গ। এইভাবে সিরিয়ালি মুখস্থ করতে গেলে মুখস্থ থাকবে না, স্বাভাবিক। প্রথমটা আগে সিঙ্গেল মুখস্থ করবা, তারপরে 3টা মুখস্থ করবা, তারপরে 3টা মুখস্থ করবা। সিরিয়ালি যদি মুখস্থ করতে যাও মনে থাকতে চাবে না। 3টা করে মুখস্থ করা লাগবে। আচ্ছা, এরপরে এই যে বৈশিষ্ট্যগুলো লেখা আছে, জীবনে কোনো এক পর্যায়ে নটকট ছিল, এরপরে হচ্ছে মামালিয়ারা কি? শরীরে লোম থাকে, চুল থাকে, এরপর হচ্ছে বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়। এত ডিটেলস লেখা লাগবে না, শুধুমাত্র এগুলা লিখে দিবা। আর যদি মনে থাকে তাহলে তো ভালোই, ঠিক আছে? এভাবে লিখে দিবা। এরপরে কোশ্চেনে আসো, বি ও সি জীব দুইটার মধ্যে কোনটা উন্নত? বি হচ্ছে কাঁঠাল গাছ, তার মানে প্ল্যান্টি রাজ্য। আর সি হচ্ছে পেনিসিলিয়াম, তার মানে ছত্রাক আর প্ল্যান্টির ভিতর কোনটা বেশি উন্নত? ছত্রাক কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ছত্রাক হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। ফানজাই আর প্ল্যান্টির মধ্যে কোনটা তার মানে উন্নত হচ্ছে? ফানজাই আর প্ল্যান্টির মধ্যে কোনটা উন্নত হচ্ছে? অবশ্যই প্ল্যান্টি, কারণ প্ল্যান্টি পরে আসতেছে। কি করবা? ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখবা, তারপরে প্ল্যান্টি রাজ্যের বৈশিষ্ট্যগুলো লিখবা, দেখে তারপরে জাস্ট বলে দিবা এটা উন্নত। শেষ, ঠিক আছে? এরপরে কোশ্চেন দেখো, মনেরা, আবারও কি? প্রোটিস্টা। এই দুইটার মধ্যে আবারও পার্থক্য। এই যে দেখো কোনটা উন্নত, এই কোশ্চেনে করা লাগবে। বাকি সব কোশ্চেন এরকম সেম টাইপ, আশা করি ধরতে পারছো। তার মানে মূলত তোমার কি পড়া লাগতেছে এখান থেকে? যে 5টা রাজ্য আছে, সেই 5টা রাজ্যের মধ্যে কোনটা কার থেকে উন্নত? যেটা সবচেয়ে নিচে থাকবে সেটা বেশি উন্নত। আর নামকরণটা পড়া লাগবে। নামকরণের যে বৈশিষ্ট্যগুলো ছিল, যে তোমার হচ্ছে নামকরণের যে 8টা নিয়ম ছিল, সে 8টা নিয়ম পড়া লাগবে। তাহলে এই চ্যাপ্টারে সৃজনশীলের জন্য কভার, ঠিক আছে? আমাদের আজকের ক্লাস তাহলে আমরা এইখানে শেষ করতেছি, এবং এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 1 শেষ হলো। 14টা চ্যাপ্টারের ভিতরে প্রথম চ্যাপ্টার শেষ হলো, এবং নেক্সট ক্লাস থেকে আমাদের চ্যাপ্টার 2 শুরু হইতেছে, ঠিক আছে? আমাদের আজকের ক্লাস আমরা তাহলে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।